নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের আপকামিং ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকের উপরে প্র্যাকটিস সেটের যে ক্লাসগুলো আসছে, আজকে তার 13 নম্বর সেট নিয়ে চলে এলাম। প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় বাছাই করা সেরা 30টি জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল পরীক্ষা এবং কলকাতা পুলিশের যে কনস্টেবল পরীক্ষা, সেই দুটো পরীক্ষার প্রস্তুতির জন্য জিকের একদম পারফেক্ট সেট নিয়ে আসছি আমরা এই ক্লাসের মাধ্যমে। তো তোমাদের এই ক্লাসের মধ্যে যে সমস্ত প্রশ্নপত্রগুলো রয়েছে সেইগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট হবে। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটাকে ওয়াচ করবে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট ডাউন করার চেষ্টা করবে। চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নিই। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? 1565 সালে, 1666 সালে, 1855 সালে, 1986 সালে। সঠিক উত্তর কোনটি হবে? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। এরপরে তালিকোটার যুদ্ধ সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখে নেব। দেখো, 1565 সালের 23শে জানুয়ারি এই যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধটি দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য অঞ্চলের উত্তর কর্ণাটক রাজ্যের তালিকোটাতে হয়েছিল। এই যুদ্ধে বিজয়নগরের হিন্দু রাজার বাহিনী এবং বিজাপুর, বিদার, আহমেদনগর এবং গোলকুন্ডার 4 মিত্র মুসলিম সুলতানদের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল এবং বিজয়নগর সাম্রাজ্যের রাজা পরাজিত ও নিহত হয়েছিলেন তালিকোটার যুদ্ধে 1565 সালে। নেক্সট, পরবর্তী আমরা গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছিল এবং কোন সালে হয়েছিল সেইগুলো আমরা এক ঝলকে দেখার চেষ্টা করব। দেখো, কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কত সালে? 261 খ্রিস্টপূর্বাব্দে। হিদাসপিসের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। ঘরঘরার যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। কনৌজের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। তো গুরুত্বপূর্ণ আমরা যুদ্ধগুলো এক ঝলকে দেখে নিলাম। তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করে নাও, পরীক্ষা থেকে বেশি তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে এগুলো থেকে কোশ্চেন হয়। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন? চার্চিল, এটলি, মাউন্টব্যাটেন, ম্যাকডোনাল্ড। ব্রিটিশ প্রধানমন্ত্রী কে? র্যামসে ম্যাকডোনাল্ড। কত সালে? 1932 সালে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করে। তাহলে সঠিক উত্তর হলো অপশন ডি, ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেছিল। এরপরে ডিটেলসটা আমরা দেখবো। এখানে দেখো, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। কত সালে? অবশ্যই পরীক্ষাতে আসে 1932 সালের 16ই আগস্ট এটি ঘোষণা করেন। এই নীতির মাধ্যমে কি করা হয়? যে সমস্ত পিছড়ে বর্গের বা পিছিয়ে পড়া জনজাতি বা শ্রেণী রয়েছে তাদের জন্য পৃথক নির্বাচন প্রদান ব্যবস্থা করা হয় এবং এটি হচ্ছে ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড নামেও পরিচিত। আর গোলটেবিল বৈঠকের পরেই এই যে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, এটা কিন্তু ঘোষণা করা হয়েছিল বাই র্যামসে ম্যাকডোনাল্ড। নেক্সট, পরবর্তী কোশ্চেন। কত সালে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? কত সালে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? অপশনস গুলো একটু মিসম্যাচ আছে। অপশন বিটাকে আমরা সিলেক্ট করব, বাট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে তোমাদের 1824। 1824, ওকে। কলকাতা সংস্কৃত কলেজ 1824 হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। এরপরে বেশ কিছু পয়েন্ট আমরা দেখবো। দেখো, কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে। অনেকবার পরীক্ষাতে এসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা তোমাদের কলকাতা পুলিশ হোক। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে, মোস্ট ইম্পর্টেন্ট। কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে, 20 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। তো গুরুত্বপূর্ণ বিভিন্ন যে সমস্ত স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় সেগুলো আমরা দেখে নিলাম এক ঝলকে, কারণ এইখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের প্রশ্ন এগুলো আসে বেশি করে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটা আপডেট দেবো এখানটায়। যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই বা তোমরা কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য, তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে 3টে দুর্দান্ত বই। হ্যাঁ, এবং বইগুলোর মধ্যে একটা বই তো মারাত্মক রয়েছে, কারণ তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই দুটো পরীক্ষার প্রিপারেশন তোমরা একসাথে নিতে পারবে এই বইটির থেকে। শুধুমাত্র এটাই নয়, এই বইটি তোমাকে একটা সাজেস্টিভ ওয়েতে সাজেশন করাবে, অর্থাৎ তোমাকে বিভিন্ন বিষয়ের একদম জিস্ট আকারে ওয়ান লাইনার এমসিকিউ ফরম্যাটে তোমাকে তথ্য প্রদান করবে। পাশাপাশি তোমরা এই বইটির মাধ্যমে প্র্যাকটিস সেট, বিগত বছরের প্রশ্নপত্র, আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু পেয়ে যাবে একটি বইয়ের মাধ্যমেই, যেখানে দুটো পরীক্ষার প্রস্তুতি তুমি কম্বাইন্ডলি নিতে পারবে।
ওকে, এছাড়া তোমরা তো যদি চাইছো কেউ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন যে সিলেবাস হয়েছে 85 মার্কের পরীক্ষা হবে সেই প্যাটার্ন অনুযায়ী আমি মক টেস্ট দেবো, তাহলে মক টেস্টের জন্য তোমাদের আমাদের পক্ষ থেকে নিয়ে আসা হচ্ছে বই। তো ডাব্লিউপি যে অ্যাডভান্স মক ফাইটার প্র্যাকটিস সেটটা রয়েছে সেটা নিয়ে নাও, অথবা তোমরা কলকাতা পুলিশে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কলকাতা পুলিশ প্রিলিমস প্র্যাকটিস সেট আমাদের রয়েছে। তো তিনটে বই তোমরা এক্সাম বাংলার অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে তো পাবেই, পাশাপাশি অ্যামাজন, ফ্লিপকার্ট অথবা নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলে পেয়ে যাবে। আর বুক সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাদের যোগাযোগ করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। পরীক্ষা তোমাদের সামনেই রয়েছে, খুব সময় নেই এখন হাতে, ঠিক আছে, একদমই কম সময় রয়েছে, তো আর দেরি করো না। যারা চাইছো এইবারে চাকরিটা পাবে তারা প্রস্তুতি শুরু করে দাও, আমাদের ক্লাসগুলো দেখো জিকের, আর এই বইগুলো সংগ্রহ করে প্রস্তুতি শুরু করো, এখনো অনেক সময় রয়েছে হাতে, যে সময়টা রয়েছে ওটাকেই কাজে লাগাও। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। দেশভাগ হলো এক দৈব দুর্বিপাক, এই বিখ্যাত উক্তিটি কার? ভিভিআই করবে প্রত্যেকে। দেশভাগ হলো এক দৈব দুর্বিপাক, এই বিখ্যাত উক্তিটি কার? সঠিক উত্তরটি হবে তোমাদের চারটে অপশনসের মধ্যে অপশন সি ইজ দ্য রাইট আনসার, আবুল কালাম আজাদ। নেক্সট, অস্ত্র আইন কে চালু করেন? রবার্ট ক্লাইভ, রুজভেল্ট, লর্ড লিটন, লর্ড রিপন। চারটে অপশনসের মধ্যে রাইট আনসারটি হবে লর্ড লিটন অস্ত্র আইন চালু করেন। এইখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়, যেরকম ভারতের সংসদে অস্ত্র আইন কবে পাস হয়েছিল, এটা পরীক্ষাতে আসতে পারে 1959 সালে। আচ্ছা, যেটার কথা আমরা বলছিলাম সেটা হচ্ছে ইতিহাসে অস্ত্র আইন পাস হয় লর্ড লিটনের সময়, কত সালে? 1876 থেকে 1880 সালের মধ্যে। 1878 সালে অস্ত্র আইন এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট উভয় অনুমোদন করা হয়, আর এটি মানে অ্যাক্টে পরিণত হয় 1878-এ। নেক্সট কোশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল? তোমাদের ইন্ডিয়ান ইকোনমি থেকে কোশ্চেন। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে কৃষির উপর জোর দেওয়া হয়েছিল, তাই তো, এবং সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল, আর যে থার্ড 5 ইয়ার প্ল্যান সেইখানে কৃষি আর শিল্প উভয়তেই জোর দেওয়া হয়েছিল। বাট আমরা এক ঝলকে দেখে নেব প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে। দেখো, এই পরিকল্পনায় কৃষির উপর জোর দেওয়া হয়, এই পরিকল্পনাটি হ্যারড ডমার মডেলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। দ্বিতীয়টা হয়েছিল নেহেরু মহলানবিস মডেলের উপর, 1956 থেকে 61 সাল পর্যন্ত শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল। তো এইগুলো তোমরা বেসিক কনসেপ্ট গুলো মনে রাখার চেষ্টা করবে। নেক্সট পরবর্তী কোশ্চেন, সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে, বলো উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। অনেকেই পারবে এটা, বহুবার পরীক্ষাতে এসছে। মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটি আমরা নিয়েছি, এবং 26 জানুয়ারি 1950 সালে ভারত সরকার কর্তৃক গৃহীত রাষ্ট্রীয় প্রতীকে শুধুমাত্র 3টি সিংহ দৃশ্যমান মানে দেখা যায়, এবং চতুর্থটি দৃশ্যগোচর হয় না। এই কনসেপ্টটা তোমাদের না জানলেও চলবে, বাট তোমরা যেটা বললাম কোথা থেকে নেওয়া হয়েছে এটা অবশ্যই দেখে নেবে একবার। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা নজর দেব। সংবিধানের সংশোধন কোন ধারায় দেওয়া হয়েছে, অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ভিভিআই করবে। এখান থেকে অনেকগুলো পয়েন্ট আমি বলে দেবো, প্রত্যেকে চাইলে নোট ডাউন করতে পারো। 368 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে ভারতের সংবিধানের কথা। ওকে, ভারতের সংবিধান পদ্ধতি এটি নেওয়া হয়েছে কোথায়? সংবিধান পদ্ধতি সাউথ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ডিটেলসটা আমি এখানে অ্যাড করা হয়নি, আমি বলে দিচ্ছি, প্রত্যেকের জন্য লিখে নাও। এবং এই যে সংবিধান সংশোধন পদ্ধতি যদি আমরা দেখি টিল নাও এখনো পর্যন্ত ভারতের সংবিধান মোট 100 কতবার 6 বার সংশোধিত হয়েছে, 106 বার, হ্যাঁ না, 106 বার সংশোধিত হয়েছে। চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। লোকসভার কোন সদস্য তার ইস্তফা পত্র জমা দেন কোথায়? লোকসভার কোন সদস্য তার ইস্তফা পত্র জমা দেবে স্পিকারকে। আর বর্তমানে 18তম স্পিকার কে রয়েছে? 18তম স্পিকার রয়েছেন ওম বিড়লা। এটাও মনে রাখার চেষ্টা করবে, নামটা পারলে লিখে নাও, পরীক্ষাতে আসতেই পারে। নেক্সট, ভারতের দ্বিতীয় শিল্পনীতি হলো কোনটি? দেখো, শিল্পনীতি বা ইন্ডাস্ট্রিয়াল যে পলিসি যদি আমরা দেখি তাহলে প্রথম যেটা এসেছিল 1948-এ, এটা ফার্স্ট, আর সেকেন্ডটা হয়েছিল এটা, অর্থাৎ সেকেন্ড যে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান সেটা হচ্ছিল অপশন সি, 1956 সালে দ্বিতীয় শিল্পনীতি ঘোষণা করা হয়েছিল। দেখো, ভারতের দ্বিতীয় শিল্পনীতি 1956 সালে শিল্পনীতি রেজলিউশন, এটি ভারতের সংসদে এপ্রিল মাসে গৃহীত হয়। 1948 সালে প্রথমটা এসেছিল, তারপরে এটা দ্বিতীয় ব্যাপক বিবৃতি প্রোভাইড করেছিল। নেক্সট কোয়েশ্চেন, রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বলো। ওয়েস্ট বেঙ্গলের অন্যতম মাইনিং সেন্টার রানীগঞ্জ কোল মাইনিং, তো সেই রানীগঞ্জ সিটি কোন নদীর তীরে অবস্থিত? দ্বারকা, ময়ূরাক্ষী, কোপাই, দামোদর। সঠিক উত্তর হবে অপশন ডি, দামোদর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন নদী তীরবর্তী শহর, যেরকম মেদিনীপুর শহরটি কংসাবতী নদীর তীরে অবস্থিত, কোলাঘাট শহর রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত, কাটোয়া শহরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত, আলিপুরদুয়ার শহর কালজানি নদীর তীরে অবস্থিত,
হাওড়া শহর হুগলি নদীর তীরে অবস্থিত, রানীগঞ্জ শহরটি দামোদর নদীর তীরে অবস্থিত, কৃষ্ণনগর শহরটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত, কোচবিহার শহরটি তোরসা নদীর তীরে অবস্থিত। নেক্সট পরবর্তী প্রশ্ন, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে সেটি হলো কোনটি? ভূমধ্যসাগর, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগর, পারস্য সাগর। সো দ্য রাইট অ্যান্সার হবে তোমাদের অপশন এ, ভূমধ্যসাগরের মাধ্যমে পৃথক হয়েছে। ওয়ার্ল্ডের বেশ কিছু স্ট্রেট সংযোগ এবং বিচ্ছিন্ন করেছে, সেগুলো আমরা দেখব। দেখো প্রণালী, প্রথমে পক প্রণালী মান্নার উপসাগর এবং বঙ্গোপসাগরকে কানেক্ট করেছে, যেটা ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করে। বেরিং প্রণালী, প্রত্যেকে ভিভিআই করবে, পরীক্ষাতে অনেকবার আসে। বেরিং সাগর এবং কুমেরু সাগরকে সংযোগ করে, বিচ্ছিন্ন করেছে আমেরিকা আর রাশিয়ার মধ্যে। জিব্রাল্টার প্রণালী অনেকবার পরীক্ষাতে আসে, ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ করেছে, ইউরোপ এবং আফ্রিকাকে আলাদা করেছে। আচ্ছা, বসফরাস প্রণালী কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগর সংযোগ করেছে আর বিচ্ছিন্ন করেছে এশিয়া ইউরোপকে। সুন্দা প্রণালী, স্টার মার্ক করে দাও প্রত্যেকে, ভারত মহাসাগর এবং জাভা সাগরকে সংযোগ করে, জাভা এবং সুমাত্রাকে বিচ্ছিন্ন করে। আচ্ছা, এখানে আর একটা হচ্ছে এই যে ডানকান প্যাসেজ, বঙ্গোপসাগর আন্দামান সাগর, গ্রেট আন্দামান লিটল আন্দামানকে বিচ্ছিন্ন করেছে। কুক প্রণালী তাসমান সাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগরকে সংযোগ করে, বিচ্ছিন্ন করেছে নিউজিল্যান্ড উত্তর ও দক্ষিণ দ্বীপকে। হাডসন প্রণালী হাডসন সাগর ও ল্যাব্রাডর সাগরকে কানেক্ট করেছে, আর বাফিন দ্বীপপুঞ্জ কানাডাকে আলাদা করেছে। তাহলে যেগুলো স্টার মার্ক করে দিলাম প্রত্যেকে ওইগুলো অবশ্যই দেখে নাও একবার। নেক্সট, পশ্চিমবঙ্গের কোথায় তসর শিল্প দেখা যায়? পশ্চিমবঙ্গের কোথায় তসর শিল্প দেখা যায়? তো এটি দেখা যায় মালদা জেলায়, তাই তো অপশন এ ইজ দ্য রাইট আনসার, মালদা জেলায় তসর শিল্প দেখা যায়। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? ভিভিআই করবে প্রত্যেকে। তার আগে জেনে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুঃখ কাকে বলা হয়? কাকে বলা হয় বলতে পারবে? দামোদর নদী। কারণ আমি নদীর কথা জিজ্ঞেস করছি, দামোদর নদীকে। আর বিহারের দুঃখ বলা হয় কোসি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, বারাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বারাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, আসাম। সঠিক উত্তর হবে অপশন বি, বিহার ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, এইখানে আমরা ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটা দেখব, সিংরাউলি, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে। ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র, তেলেঙ্গানায় হায়দ্রাবাদ হুসেন সাগরের তীরে অবস্থিত, হায়দ্রাবাদের হুসেন সাগরের তীরে অবস্থিত। আচ্ছা, কোরাডি তাপবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে, রিহান তাপবিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে, তালচের উড়িষ্যা, বারাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র বিহারে রয়েছে। নেক্সট, দার্শনিকের উল বা ফিলোসোফার্স উল কাকে বলা হয়? দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। জিঙ্ক অক্সাইডকে আমরা বলে থাকি দার্শনিকের উল। দেখে নাও একটু ডিটেলসে জিঙ্ক অক্সাইডের রাসায়নিক সংকেত ZnO। আচ্ছা, এই যৌগকে দার্শনিকের উল বলা হয়। এটির ব্যবহারগুলো আমি এখানে দিয়েছি তোমাদের, চর্মরোগের জন্য মলম হিসাবে, রঙে সাদা রঞ্জক হিসাবে, রাবার প্লাস্টিক শিল্পে, প্রসাধনী, ব্যাটারি এবং ফটোকপি পণ্যে এই জিঙ্ক অক্সাইড ব্যবহৃত হয়। নেক্সট, তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন? তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটা হবে অপশন সি, ফ্যারাডে ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, মাইকেল ফ্যারাডেকে বলা হয় তড়িৎ বিশ্লেষণের সূত্রের আবিষ্কর্তা। 1833 সালে তিনি এটা আবিষ্কার করেন। পর্যায় সারণীর জনক বলা হয় মেন্ডেলিভকে, তাই তো। আর অ্যাভোগাড্রো সূত্র কে আবিষ্কার করেছিলেন? অ্যাভোগাড্রো বিজ্ঞানী নিজেই। চলো নেক্সট, মানুষের শ্বসনতন্ত্রের বিদ্যমান রঞ্জক কোনটি? মানুষের শ্বসনতন্ত্রে বিদ্যমান রঞ্জক, এটা আবার কিরকম কোয়েশ্চেন, অনেকেই চমকে যাচ্ছে হয়তো। বলো সঠিক উত্তর কোনটা হবে? তোমাদের জেনারেল সায়েন্স থেকে কোয়েশ্চেন, সমস্ত বিষয় থেকে প্রশ্ন রয়েছে। ক্লাসটা কেমন লাগছে বলবে না কমেন্টে? তোমাদের দেখি কষ্ট হয়, এটাও একটা লাইক করতেও ক্লাসটায় কষ্ট হয়, আর মানে কমেন্টে জানাতেও তোমাদের কষ্ট হয়। এনিওয়ে, অপশন এ ইজ দ্য রাইট আনসার, হিমোগ্লোবিন শ্বসনতন্ত্রে বিদ্যমান রঞ্জক। দেখে না একটু, মানুষের শ্বসনতন্ত্রের রঞ্জক হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে কি লোহাযুক্ত শ্বাসযন্ত্রের রঞ্জক। লাল রক্তকণিকা বা রেড যে লোহিত রক্তকণিকা বলা হয় সেখানে থাকে। মানবদেহে একাধিক ধরনের হিমোগ্লোবিন পাওয়া যায়। হিমোগ্লোবিনে এ হচ্ছে স্বাভাবিক হিমোগ্লোবিন, আর শ্বসনতন্ত্রের কাজটা দেওয়া আছে এখানে, দেখে নাও প্রত্যেকে। চলো নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত দ্রব্য সম্পর্কিত কোনটার সাথে সম্পর্কিত? যে ফিনাইলটা আমরা বাড়িতে ইউজ করি সেটা হচ্ছে বেনজিনের সাথে সম্পর্কিত, অপশন সি ইজ দ্য রাইট আনসার, তাই তো। চলো পরবর্তী প্রশ্ন, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? অপশন সি, নিউট্রন ইজ দ্য রাইট আনসার। চলো এরপরে ডিটেলসে আমরা দেখে নিই। পরমাণুর মধ্যে সবথেকে ভারী কণা হচ্ছে নিউট্রন। পরমাণুর মধ্যে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন তিনটি প্রধান কণা রয়েছে। নিউট্রনগুলো নিউক্লিয়াসের বেশিরভাগ ভর তৈরি করে, আর ইলেকট্রন স্থির কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। ইলেকট্রনের ভর অনেক কম। ব্রিটিশ পদার্থবিদ স্যার
জেমস চ্যাডউইক 1932 সালে নিউট্রন আবিষ্কার করেন। এই কে আবিষ্কার করেন এগুলো পরীক্ষাতে আসে, দেখে নাও প্রত্যেকে। আর্নেস্ট রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করে। আর ব্রিটিশ পদার্থবিদ জে জে থমসন 1857 সালে ইলেকট্রন আবিষ্কার করে। পৃথিবীর প্রকৃতির সবচেয়ে হালকা উপাদান কি, অনেকবার পরীক্ষাতে এসছে, হাইড্রোজেন, এটাও মনে রেখে দাও এখানে। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অপশন ডি। চলো বিভিন্ন সংস্থার সদর দপ্তরগুলো এক ঝলকে দেখে নাও। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, আন্তর্জাতিক আদালত হেগ, আচ্ছা লিওনে হচ্ছে ইন্টারপোলের, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি যেটাকে আমরা বলি, সেই এডিবির হেডকোয়ার্টার রয়েছে কোথায়? ম্যানিলাতে, আইসিসি দুবাই, ফিফা জুরিফ, কমনওয়েলথ লন্ডন, ইউরোপিয়ান ইউনিয়ন ব্রাসেলস, ডাব্লিউডব্লিউএফ সুইজারল্যান্ড, ন্যাটো হচ্ছে ব্রুসেলসে। চলো পরবর্তী কোশ্চেন। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্রের নাম এবং তাদের অবস্থান আমরা দেখে নেব। দেখো গবেষণা কেন্দ্র আর অবস্থানের দিকে ডান দিকে। কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র পুসা নতুন দিল্লি, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র বিদ্যাধরপুর কটক উড়িষ্যা, কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র পুসা নতুন দিল্লি। নেক্সট দেখো কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র সিমলা, কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্র ব্যারাকপুর, কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্র কোয়েম্বাটুর, জাতীয় চিনি গবেষণা কেন্দ্র কানপুর, কেন্দ্রীয় সবজি গবেষণা কেন্দ্র বারাণসী, কেন্দ্রীয় চাটা হচ্ছে জোরহাটে আসামে, কেন্দ্রীয় কফি কাসারগড়, কেন্দ্রীয় কার্পাস নাগপুর, কেন্দ্রীয় রেশম গবেষণা কেন্দ্র মাইসোর কর্ণাটক, উত্তরপ্রদেশের লখনৌতে জাতীয় উদ্ভিদ গবেষণা কেন্দ্র, কেন্দ্রীয় অরণ্য নিয়ে দেরাদুন উত্তরাখণ্ড, এটা তোমাদের কোশ্চেন দিয়েছিলাম আমি, কেন্দ্রীয় ছাগল গবেষণা কেন্দ্র উত্তরপ্রদেশের মকদম, কেন্দ্রীয় মৌমাছি পুনে মহারাষ্ট্র, কেন্দ্রীয় মৎস্য জুনপুর পশ্চিমবঙ্গ, আর জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র হরিয়ানার কারনালে। নেক্সট, কত সালে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা লঞ্চ করেন? সেন্ট্রাল গভর্নমেন্টের তোমাদের স্কিমগুলো নিয়ে পরীক্ষাতে প্রশ্ন অবশ্যই আসে এবং স্টেট গভর্নমেন্টও জিজ্ঞেস করে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2016 সালে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হয় 18 ফেব্রুয়ারি 2016 সালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনা চালু করেন। ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম চালু হয় 2015 সালে, এটাও জেনে রাখো। আর 2014 সালে স্বচ্ছ ভারত অভিযান অনেকবার পরীক্ষাতে আসতে পারে এবং 150তম জন্মবার্ষিকী উপলক্ষে মহাত্মা গান্ধী 2রা অক্টোবর 2014 সালে এই অভিযান চালানো হয়েছিল। পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে করে আসতে পারে। নেক্সট, সোলার সিস্টেম কে আবিষ্কার করেন? সোলার সিস্টেম আবিষ্কার করেন কোপারনিকাস। অপশন ডি হবে রাইট অ্যান্সার। নিকোলাস কোপারনিকাস সৌরজগতের আবিষ্কার করেন। নিকোলাস কোপারনিকাস একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তিনি প্রথম হেলিওসেন্ট্রিক অ্যাপ্রোচটা দিয়েছিলেন। নেক্সট, মায়ানমারের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি নাইপেইদিও। নেক্সট, ভারতের প্রথম রাইস এটিএম কোন রাজ্য স্থাপন করেছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। উড়িষ্যা ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সংবিধান জাদুঘর কোন রাজ্য স্থাপিত হবে? হরিয়ানা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন দেশে বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন উন্মোচন করেছে? চীন ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কুইকলি দেখার চেষ্টা করব। দেখো এখানে নেক্সট প্রশ্ন রয়েছে, কোন দেশ প্রাণী জগতের সম্পূর্ণ তালিকা প্রস্তুতকারী প্রথম দেশ হয়েছে? ভারত, তাই তো। প্রাণী জগতের সম্পূর্ণ তালিকা প্রস্তুতকারী দেশ ভারত। নেক্সট, মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রিসেন্টলি সেখানে নির্বাচন হয়েছিল, দেবেন্দ্র ফডনবিস হবে সঠিক উত্তর। রঘুবর দাস বিহারের মুখ্যমন্ত্রী, হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা 30টি জিকে উইথ এক্সপ্লেনেশন। ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।